ফোন না থাকা মানে আমরা ট্র্যাকও করতে পারছি না। যাক, সিসিটিভি ফুটেজ আছে কিছু? আব্দুর রহমান সম্মতি জানালেন যে সিসিটিভি আছে। এসআই মেহেদী আর দেরি করলেন না, চলে গেলেন সিসিটিভি কক্ষে। আবির, অয়ন, ইফতি, তমা আপু এবং দুইজন বিশ্বস্ত গৃহকর্মী দাঁড়িয়ে আছে সিসিটিভির সামনে। বাড়ির প্রতিটা কর্নার ঘিরে থাকা ক্যামেরার ফুটেজ ঘুরে ঘুরে দেখা হচ্ছে। আবির গম্ভীর গলায় বলে, সব কক্ষ, সব করিডর দেখো। নাওমি যদি বের হয় তাহলে কোনো না কোনো ক্যামেরায় ধরা পড়বেই। পর্দায় রাতের ফুটেজ চলতে থাকে একের পর এক। কেউ আসছে না, কেউ যাচ্ছে না, চারিদিক যেন নিশ্চুপ। আবির হতাশ কণ্ঠে বলে, নাওমি একা যেতে পারবে না, ওর তো উঠে বসারও শক্তিটুকুও ছিল না, তাহলে গেল কিভাবে? গৃহকর্মীদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমরা কেউ কিছু দেখোনি? কিচ্ছু টের পাওনি? একজন ভয় পেয়ে বলে, স্যার, আমরা সবাই আমাদের ঘরে ছিলাম, কিছু দেখিনি, কিছু না। আবির চেঁচিয়ে ওঠে। তাহলে মেয়েটা কি হাওয়া হয়ে গেল? আর তোমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কিছু টেরই পেলে না? তমা আপু সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আবিরকে শান্ত করার চেষ্টা করে। আবির প্লিজ, চেঁচাস না, ভয় পেয়ে যাচ্ছে সবাই। আগে আমাদের শান্ত থাকতে হবে, আমরা কেউ কখনো জানি না কি হয়েছে। ইপ্তি ধীরে বলে, ক্যামেরা চেক কর পুরোটা, সিসিটিভি মিস করতে পারে না। কেউ যদি ওকে নিয়েও যায় ধরা পড়বেই। সবার চোখ এখন পর্দায়। রাত 1টা, 1টা 30, 2টা 10, সব কিছু ঠিকঠাক। কিন্তু হঠাৎ অয়ন কাঁপা গলায় বলে, এক মিনিট, তোরা একটু থাম। 2টা 47 তো ছিলাম, এখন সরাসরি 3টা 3-এ, মানে 15 মিনিটের ফুটেজ নাই। ইফতি চোখ কুঁচকে। কি কি বললি? অয়ন কিবোর্ডে টাইমলাইন স্ক্রাব করে দেখায়। দেখ, এখানে স্পষ্ট সময়ের গ্যাপ। এই সময়ে কেউ যদি ওকে নিয়ে যায় সেটা রেকর্ড হয়নি। আবির ঠান্ডা গলায় বলে, কিন্তু গলায় আগুনের মতো প্রতিধ্বনি। মানে কেউ ইচ্ছে করে ফুটেজ মুছে দিয়েছে? আমাদের কেউ, নাকি অন্য কেউ? তমা আপু চাপা কণ্ঠে বলে, কেউ তো বাইরে থেকে এসে এটা করতে পারে না, ভিতরে কেউ সাহায্য না করলে। ইফতির চোখ কুঁচকে যায়। আর বাসার কেউ যদি সাহায্য না করে থাকে তাহলে একমাত্র সেই সব করতে পারবে যে সফটওয়্যার ট্যালেন্টেড, মানে এক কথায় বলতে গেলে হ্যাকার। তমা আপু বিস্ময়ে বলে, কিন্তু এই ক্যামেরাগুলোতে তো এক্সটার্নাল কিন্তু এই ক্যামেরাগুলোতে তো এক্সটার্নাল ড্রাইভে অটো রেকর্ড হয়, ওগুলো এমন সহজে ডিলিট করা যায় না। অয়ন চুপচাপ ফিসফিস করে। কেউ খুব কাছের, ভিতরের কেউ এটা করেছে, আর না হয়তো এমন কেউ যেই প্যালেসের সব জানে। আবির ধীরে ধীরে গর্জে ওঠে। তাহলে স্পষ্ট এটা দুর্ঘটনা নয়, কেউ ওকে ইচ্ছে করে সরিয়েছে। সবাই একসাথে নীরব, যেন নিঃশ্বাস নিতে ভয় করছে। একজন গৃহকর্মী সাহস করে বলে, স্যার, আপনি চাইলে আপনার সবাইকে জিজ্ঞাসাবাদে সাহায্য করব। আমরা কিছু লুকাইনি স্যার, বিশ্বাস করেন। ইফতি গম্ভীর কণ্ঠে বলে, কেউ কাউকে দোষ দিচ্ছে না, কিন্তু এখন আমাদের একটাও প্রশ্নের উত্তর মিস করা চলবে না। প্রত্যেকটা গেট, দরজা, জানলা সব চেক করতে হবে। কেউ বাইরে থেকে এলে প্রমাণ থাকা উচিত, আর যদি না থাকে। অয়ন চোখে চিন্তার ছাপ নিয়ে বলে, তাহলে বুঝতে হবে দরজা খোলাই হয়নি, ভিতর থেকে সব হয়েছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার যে এইটা করেছে সে জানতো কখন কিভাবে করতে হবে। আবির আবার মন্থর গলায় বলে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। যদি প্রমাণ পাই কেউ এই কাজের সঙ্গে জড়িত, তাহলে তার জন্য এই ড্রিম প্যালেসই দুঃস্বপ্ন হয়ে উঠবে। সবাই চলে গেল প্রমাণ খুঁজতে। আব্দুর রহমানের ভাড়া বাসার নিচতলায় ছোট্ট সিকিউরিটি রুমে সবাই গভীর মনোযোগে তাকিয়ে আছে সিসিটিভির বড় স্ক্রিনে। একটি একটি করে সময় এগোতে থাকে স্ক্রিনে। রাত 1টা 20 মিনিট। একটি মেরুন রঙের রেঞ্জ রোভার এসে দাঁড়ায় বাড়ির সামনে। কিছুক্ষণ পরেই একজন ছেলেকে দেখা যায় গাড়ি থেকে নেমে আসতে। সে হুডি পরা, মুখ ঢাকা। ছেলেটি নিঃশব্দে দেয়াল বেয়ে উঠে যায় বারান্দা দিয়ে নাওমির ঘরের দিকে। দরজা ভাঙা হয়নি, কোনো শব্দ হয়নি,
সব কিছু যেন তার জানা। শাহিদা রহমান আঁতকে উঠে বলে ওঠেন, এই গাড়িটা তো কখনো দেখিনি এখানে। আনা এই ছেলেকে চিনি। আব্দুর রহমান দাঁতে দাঁত চেপে বলেন, ওকে দেখে তো মনে হচ্ছে ও জানে কোন ঘরে যেতে হবে। বাড়ির প্ল্যান ওর জানা। ফুটেজে দেখা যায় ছেলেটি ঘরে প্রবেশ করার ঠিক 10 মিনিট পর সে বের হয় কাঁধে নওমিকে তুলে নিয়ে। নওমি নড়ছে না, নিস্তেজ। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যায়, গাড়িতে ওঠে এবং গাড়িটি দ্রুত চলে যায় অন্ধকারে। এসআই মেহেদি তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে বলেন, এটা স্পষ্ট অপহরণ। মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে সে জ্ঞান হারিয়েছিল বা ঔষধের ঘরে ছিল, স্বেচ্ছায় যায়নি। হঠাৎ এসআই মেহেদির চোখ আটকে যায় একটি নির্দিষ্ট মুহূর্তে। সিকিউরিটিকে উদ্দেশ্য করে বলে, একটু থামুন, এই মুহূর্তটা আবার দেখান, একটু জুম করুন। মনিটরের অপারেটর সেই ফ্রেমে ফিরে আসে। গাড়িতে তোলার সময় এক মুহূর্ত ছেলেটার হুডি একটু পিছলে যায়। আলোর ঝলকে মুখের পুরো অংশ ক্যামেরায় ধরা পড়ে। এসআই মেহেদি চট করে মোবাইল দিয়ে স্ক্রিনে ছবি তুলে নিয়ে বলে, চিনতে পারছি না, তবে মুখটা স্পষ্ট হয়েছে কিছুটা। ছবি রাখছি, এইটা ছেলেটাকে খুঁজে পেতে কাজে লাগবে। পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান বলেন, এই গাড়ির নাম্বারও দেখা যাচ্ছে। এসআই মেহেদি সেটা খাতায় নোট করে ফেলেন সঙ্গে সঙ্গে। তারপর বলে, রেঞ্জ রোভার, দামি গাড়ি। মনে হচ্ছে এটা একদম পরিকল্পিত অপহরণ। অপহরণকারী খুব ভালো করেই জানে কখন কিভাবে ঢুকলে কেউ টের পাবে না। শাহিদা রহমান চুপচাপ বসেছিলেন এতক্ষণ, এবার উঠে দাঁড়িয়ে বললেন, আমার মেয়েকে খুঁজে দিন অফিসার। ও কারোর ক্ষতি করেনি, দয়া করুন অফিসার। বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। এসআই মেহেদি মাথা নেড়ে বললেন, চিন্তা করবেন না, আমরা ঠিক আপনার মেয়েকে খুঁজে বের করব। গাড়ির মডেল, সময় ও গন্তব্য ধরে এখনই ট্র্যাকিং শুরু করব। প্রয়োজন হলে ক্রাইম টিম নামানো হবে। তারপর সবার দিকে তাকিয়ে বললেন, আর কেউ কিছু সন্দেহ করছেন? কোনো আগের শত্রুতা, কাউকে সন্দেহ হয়? আব্দুর রহমান মাথা নাড়লেন, যার মানে কাউকে সন্দেহ করেননি উনি। ঘরে এক মুহূর্ত নিঃশব্দতা, শুধু একটা অনাহত শূন্যতা কেঁপে যায় বাতাসে। সবার মনে শুধু একটাই প্রশ্ন, কে ছিল সেই লোক, আর নমি এখন কোথায়? এর মধ্যেই কল আসে এসআই মেহেদির ফোনে। দূরের কোনো এক স্থানে একটা 19-20 বছরের মেয়ের লাশ পাওয়া গেছে। মেহেদি যেন চমকে উঠলেন। কাল লাশ? আবার কে খুন হলো? আমি মেয়েটা নয় তো? এখন রাত 8টা, আকাশে পূর্ণিমার আলো, কিন্তু তা ঘোলাটে হয়ে আছে কালো মেঘে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ধুলো, জংধরা লোহার আর কিছু পচনের। পরিত্যক্ত বাসাটা শহরের এক প্রান্তে, যেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। বাসার ভেতরের দেওয়ালে শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা আর দরজাটা খোলা, যেন কেউ ইচ্ছে করেই ডাকছে, এসো, দেখে যাও আমার গোপন রহস্য। পুলিশ সুপার রেজওয়ান খান ধীর পায়ে ভেতরে ঢুকলেন, তার পেছনে কয়েকজন অফিসার। সামনে এগিয়ে এসআই মেহেদি। ভেতরে ছোট ঘরটার মেঝেতে একটা মেয়ে শুয়ে আছে, নিস্তেজ, নিথর, চোখ খোলা, চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। রেজওয়ান খান গম্ভীর গলায় বললেন, কে ফোন করেছিল আপনাকে? এসআই মেহেদি সামনের দিকে ইশারা করলেন। একজন মাঝবয়সী লোক এগিয়ে এলেন, মুখটা ভয় আর উত্তেজনায় থরথর করছে। আপনার নাম? জসিম মিয়া স্যার। আমি এখানে মাঝে মাঝে আসি, একটু গাঁজা টাজা খাই। রেজওয়ান খান একটু বিরক্ত হয়ে তাকালেন। গাঁজা খাওয়ার আর জায়গা খুঁজে পেলি না? এই বাসা পেলি, থানায় নিয়ে যখন পেছনের টান্ডার বাড়ি দেব না, তখন বুঝবি। আরে খাবেন না স্যার, এবারের মতো মাফ করেন। আসলে জায়গাটা নিরিবিলি, কেউ আসে না, এই জন্য আজ বিকেলে এসেছিলাম। এসে দেখি মেয়েটা পড়ে আছে। প্রথমে ভাবলাম ঘুমাচ্ছে, কিন্তু ডাকাডাকি করে উঠল না। তখনই পুলিশে ফোন করি। রেজওয়ান খান মেয়েটার দিক থেকে চোখ না সরিয়েই বললেন, তুই লাশটি স্পর্শ করেছিস? না স্যার, একদম না। ভয়তো ঘরেই ঢুকিনি, দরজার ফাঁক দিয়ে দেখেছি। জি ঘরের দরজা খোলা ছিল? স্যার, একটু ফাঁক হয়েছিল, আমি ঠেলে খুলেছি স্যার।
রিজওয়ান খান এবার ঝুঁকে মেয়েটার মুখের দিকে ভালো করে তাকালেন। গলায় কালো দাগ। গলা টিপে মারা হয়েছে মনে হচ্ছে। বয়স হবে কত? একজন মহিলা কনস্টেবল বললেন, 17-18 বছরের বেশি না স্যার। পরিচয়? পকেটে কিছু নেই স্যার, মোবাইলও পাওয়া যায়নি। রিজওয়ান খান পেছন ফিরে বললেন, মেহেদি, বাসার চারপাশে খোঁজ নাও। আশেপাশে কেউ কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করো। ফরেনসিক টিম আসতে বলো। জি স্যার, রাস্তায় আছে। স্যার, কি মনে হয় এটাও কি আগের খুনির কাজ? ফরেনসিক টিম আসছে তো? মনে হয় না। আগের খুনগুলোর মধ্যে অন্য কিছু ছিল। সকালেও আমরা যে মেয়ের লাশ পেয়েছি, ওর পুরো শরীর প্লেট দিয়ে কাটা ছিল। চুল পরিমাণ ছাড়েনি খুনি। চোখ তুলে নিয়েছিল, মুখ থেতলে দিয়েছে। সবথেকে বড় কথা ওকে অসংখ্যবার শারীরিক নির্যাতন করেছে। কিন্তু এই মেয়েটাকে দেখো তো, তেমন কিছুই মনে হচ্ছে না। রিজওয়ান খান গভীরভাবে শ্বাস নিয়ে তাকালেন চারপাশে, তারপর আবার বললেন, তবে এটাও নিশ্চিত হওয়া যাবে না যে সে একে মারেনি। কিন্তু খুনি চাইছেটা কি? এভাবে একের পর এক খুন করেই যাচ্ছে, সেটাও আবার শুধুমাত্র আমাদের এরিয়ার মধ্যে। এটা সহ 6 জনকে খুন করেছে। সে তার নিজের কাজ করেই যাচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। ঠিক বলেছেন স্যার। একে তো খুন, তার উপর আবার একটা মেয়ে কিডন্যাপ হয়েছে। বললেন এসআই মেহেদি। রিজওয়ান খান আর কোনো কথা বললেন না, একা একাই ভাবতে থাকলেন। এই খুন কেবল একটা খুন না, এটা একটা বার্তা। আর তিনি জানতেন কোনো একটা অজানা ঝড় আসছে। ঘরের গা ছমছমে নীরবতার মাঝে হঠাৎ রিজওয়ান খানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নম্বর দেখে তিনি এক মুহূর্ত থেমে গেলেন, তারপর ঠান্ডা গলায় রিসিভ করলেন। হ্যাঁ বলো। ওপাশ থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছিল। রিজওয়ান খানের মুখের রেখা কড়াকড়ি হয়ে উঠল। তোমরা নিশ্চিত গাড়ির নাম্বার মিলেছে? কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি বললেন, ঠিক আছে। ফোনটা কেটে তিনি ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন, চোখে একরকম চিন্তার ছাপ। মেহেদি, জি স্যার। সেদিনের গাড়িটার খোঁজ পাওয়া গেছে? যে রেঞ্জ রোভারটা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল? চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির মালিক আফজাল চৌধুরীর নামেই গাড়িটা রেজিস্টার্ড। মেহেদি একটু চমকে উঠে বলল, মানে ওই বিখ্যাত চৌধুরী পরিবারের? রিজওয়ান খান মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আর এই ছবিটা যে ছেলেটার পেয়েছিল, যে হুডি পরে বাড়িতে ঢুকছিল, সে ওনার ছোট ছেলে আরিফ চৌধুরী। মেহেদির কণ্ঠে উদ্বেগ। ওই কেস তাহলে অনেক বড়, প্রভাবশালী পরিবার। মিডিয়া আর রাজনীতি দুই দিক দিয়েই মাথায় রাখতে হবে স্যার। রিজওয়ান খান শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, আইনের চোখে সবাই সমান মেহেদি। প্রভাবশালী হলে তো আইন আরও শক্তভাবে প্রয়োগ করতে হয়, না হলে তো সাধারণ মানুষ আর বিশ্বাস রাখবে না। একটা ক্ষীণ হাসি মেহেদির মুখে। ঠিক বলেছেন স্যার, তাহলে এখনই যাচ্ছি আমরা। রিজওয়ান খান হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন রাত 9টা, কিন্তু সময় নেই। কাল সকালে হলে হয়তো ওরা খবর পেয়ে যাবে, ব্যবস্থা নিতে শুরু করবে। আমাদের আগে পৌঁছাতে হবে। সরাসরি চৌধুরী ভিলায় যাব? না, আগে গাড়িটার খোঁজ পাওয়া গেছে যেখানে, সেখানে যাই। তারপর যদি দরকার পড়ে চৌধুরীদের বাড়ি পর্যন্ত যাওয়া হবে। আর মেহেদি, জি। খুব সতর্ক থাকবে। ওরা চাইবে বিষয়টা চেপে যেতে। কোনো ভুল করলে কেস হাতছাড়া হয়ে যাবে। এই মুহূর্তে একটা ক্লু আমাদের কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেহেদি মাথা নেড়ে সম্মতি জানালো। পরিস্থিতি নিঃশব্দ, বাতাস ভারী হয়ে উঠেছে কিছু অজানা চাপা উত্তেজনায়। ফরেনসিক টিম এসে গেছে। একে একে ছবি তোলা, নমুনা সংগ্রহ, প্রাথমিক রিপোর্ট তৈরি, সব কাজ শেষ হচ্ছে। রিজওয়ান খান পেছন ফিরে কনস্টেবলদের দিকে ইশারা করলেন, লাশটা মর্গে পাঠাও। ফরেনসিকে গিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা হোক, টক্সিকোলজিও করাবে। শাস্ত্রতের মৃত্যু নিশ্চিত, তবে নিশ্চিত হতে হবে ভেতর থেকে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল কিনা। মেহেদি পাশে দাঁড়িয়ে কড়া গলায় বলল, কোনো ক্লু মিস হলে পুরো কেস ধামাচাপা পড়ে যাবে। সবাই সাবধানে কাজ করো। ফরেনসিক ভ্যান আসতেই লাশটা ধীরে ধীরে স্ট্রেচারে তুলে নিয়ে গেল।
মেয়েটার মুখের ভয়ের ছাপ যেন এখনো বাতাসে ভাসছে। রিজন খান পকেট থেকে গাড়ির চাবি বের করলেন। চলো মেহেদি, আগে যেখানে গাড়িটার খোঁজ পাওয়া গেছে সেখানে যাব, তারপর ওদের বাসায় যেতে হবে। মেহেদি দরজার দিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, গাড়িটা কি ফেলে রেখে গেছে? না, গোপনে একটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে রং পাল্টানোর চেষ্টা চলছিল। ওই ওয়ার্কশপ থেকে একজন ইনফর্মার ফোন দিয়েছে, আমাদের নাম গোপন রাখার শর্তে ঠিকানা দিয়েছে। ওরা জানে না এটা পুলিশ কেস? না, ওদের ধারণা এটা চুরি হওয়া গাড়ি। আরিফ নিজেই হয়তো কোনো নাম না দিয়ে নিয়ে গেছে ওয়ার্কশপে, কিন্তু ইনফর্মার লোকটা চালাক, গাড়ির ইঞ্জিন নম্বর দেখে পুলিশ খবর দেয়। তারা দুজনে গাড়িতে উঠল। রিজন খান গাড়ি স্টার্ট দিতেই হালকা ঝাঁকি খেলো, হেডলাইট জ্বলে উঠল। এই কেস আর সাধারণ নেই মেহেদি, রিজন খান হালকা গলায় বললেন, এখানে শুধু খুন না, বড় পরিবার, মিডিয়া, রাজনীতি সব ছড়িয়ে যাবে। মেহেদি জানালার বাইরে তাকিয়ে বলল, আর যদি আবির চৌধুরী দোষী হয়? রিজন খান চোয়াল শক্ত করে বললেন, তাহলে তাকেও শাস্তি পেতেই হবে। আমি চাই না ন্যায় বিচার একটি নামী পদবি দেখে চোখ সিরিয়ে নিক। গাড়ি ছুটে চলল শহরের অন্য প্রান্তে, যেখানে একটা রেঞ্জ রোভার দাঁড়িয়ে আছে নীরবে, আর হয়তো অপেক্ষা করছে এক নতুন সত্যের উদ্ঘাটনের। বান্দরবনের গহীর অরণ্য, সকাল দুপুর বিকেল সব যেন একাকার এখানে। সবুজে ঢাকা পাহাড় আর থমথমে নির্জনতায় ঘেরা জায়গাটা যেন সময়ের হিসেব ভুলে গেছে। বিশাল গাছের ছায়ায় ঢাকা একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, দেখলেই গায়ে কাঁটা দেয়। সেই পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরের এক কোণে পড়ে আছে নওমি, তার হাত পা দড়িতে বাঁধা, মুখে আতঙ্কের ছাপ, শরীরের কাপড় চোপড় ধুলো ময়লায় মলিন। ঘরের এক কোণে একটা লাইট জ্বলছে, আর তার থেকে আসা হালকা আলোয় তার মুখটা কেমন বিবর্ণ দেখায়। অনেকক্ষণ পানি না পেয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জানে না এখন দিনের কোন সময় চলছে নাকি রাত, জানে না এখানে ঠিক কোথায় সে আছে। তার মাথাটা যেন এখনো ঘোলাটে, ভেতরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমি এখানে এলাম কিভাবে? তার যতদূর মনে পড়ে শেষবার সে ছিল ঢাকার উপকণ্ঠে, যেখানে তাকে সেন্সলেস করে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। যখন তার জ্ঞান ফিরেছে তখন পুরো শরীর ব্যথার রক্তে আবদ্ধ ছিল, যেন ওর উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। এরপর একজন ডক্টর আসে, আর সেই নওমিকে সারিয়ে তোলার চেষ্টা করে। আর সেই ডক্টরের কাছে আবছা শুনেছিল সেই লোকটার কথা, আবির চৌধুরী নামে কেউ একজন, যাকে সে চেনেই না। কিন্তু সেই জায়গাটা তো পুরো আলাদা ছিল, শহরে আধুনিক। এখানে নেই কোনো বিল্ডিং, নেই গলি, নেই কোনো শব্দ, শুধু গাছ, পাখির আওয়াজ আর শ্বাসরুদ্ধ করা নিস্তব্ধতা। তাহলে আমাকে এখানে আবার কে নিয়ে এলো? নওমি বুঝে উঠতে পারে না কি হচ্ছে ওর সাথে, সবাই ওকে নিয়ে এভাবে খেলছে কেন? আবির সেই লোকটাই বা কেন আমাকে তুলে নিয়ে এত বড় ক্ষতি করলো? কোন ষড়যন্ত্রে মেতেছে সবাই ওকে নিয়ে? নাকি সেও ছিল বড় কোনো ষড়যন্ত্রের একটা ছায়া মাত্র? তার বুকের ভেতরটা ধীরে ধীরে কেঁপে ওঠে। ভয় আর কৌতূহলের মাঝখানে সে অনুভব করে কিছু একটা গভীর সত্য লুকিয়ে আছে এই নির্জন বনভূমিতে। নওমি কেঁপে উঠল এসব ভেবে। এমন সময় হঠাৎ দরজা খোলার আওয়াজ পায় নওমি। পুরনো দরজাটার তালা খুলে যাওয়ার শব্দে ঘর জুড়ে একটা থমথমে ছাপ নেমে এলো। গা গিনগিনে একটা গন্ধ ঢুকে পড়ল ঘরে, ময়লা, ঘাম আর রক্তের গন্ধ। দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটা ছেলে, উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি, শরীরে ময়লা ছেঁড়া জামা, জামায় শুকনো রক্ত লেগে আছে, যেন এটা পরেই সে কিছু একটা করেছে, ভয়ঙ্কর কিছু। হাতে একটা ছোট্ট ট্রে, তার উপর খাবার, ভাত, ডাল আর একটু মাংস, একটা গ্লাসে লাল রঙের তরল কিছু একটা। খাবার দেখে নওমির পেট মোচড় দিয়ে উঠল। সারাদিন পেটে কিছু পড়েনি, গলা শুকিয়ে কাঠ। সে কাঁপা গলায় বলল, আমি খুব ক্ষুধার্ত, একটু খাবার প্লিজ। ছেলেটা যেন কিছু শুনলই না, ধীর পায়ে টেবিল টেনে আনলো, নিজের মতো চেয়ার টেনে বসলো, খাওয়া শুরু করলো চুপচাপ, হাত দিয়ে গা জ্বালানো কায়দায়।
মাংসের টুকরো মুখে পুরে এমনভাবে চিবাতে লাগলো যেন এর আগে কখনো খায়নি। নমি আবার মিনতি করলো, অনুগ্রহ করে 1 চামচ হলেও দিন, আমি খুব দুর্বল হয়ে গেছি। ছেলেটা থেমে তার দিকে তাকালো, চোখের দৃষ্টিতে হিংস্রতা আর বিকৃত আনন্দ মেশানো। তারপর হালকা গলায় বলল, তুই চাস আমার খাবার? হ্যাঁ, মানুষ ভাবিস নিজেকে? সে একটা মাংসের টুকরো তুলে মুখে পুরে দিল। তুই জানিস এই মাংস কোথা থেকে আসছে? নমি হতবম্ব চোখে তাকিয়ে রইল। ছেলেটা হেসে বলল, এটা মানুষের শরীরের মাংস, কিন্তু গরুর চেয়ে নরম হয়। আমি খেয়েছি, আর খেতে অনেক মজা, অনেকবার খেয়েছি। এখন এইটুকু খাচ্ছি শুধু রিহার্সাল। নমি কেঁপে উঠল। কি বলছে এই লোক? মানুষের মাংস? গা গুলিয়ে এলো নমির, চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? ছেলেটা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না রে, আমি পাগল না। পাগলদের কেউ ভালোবাসে না, ভয়ও পায় না। আমাকে সবাই ভয় পায়, বুঝলি? সে হেঁটে এসে নওমির একেবারে সামনে দাঁড়ালো। মাথা নিচু করে নওমির মুখ তার মুখের কাছাকাছি নিয়ে বলল, তুই বাঁচতে চাস? ঠিক আছে, তোকে খাবার দেব, কিন্তু তার আগে ওই যে গ্লাসে দেখছিস, ওইটা মানুষের রক্ত। ওটাকে এক চুমুক খেয়ে প্রমাণ দে তুই একটা মানুষ না, পশু, আমার মতো। নমি কাঁদতে লাগলো। চাই না খাবার, আমি চাই না, আমাকে যেতে দিন প্লিজ। ছেলেটা আবার হাসলো। চুপচাপ থাক, না হলে পরের বার খাবারের সঙ্গে তোরই শরীরের কিছু অংশ থাকবে। এই বলে সে ট্রে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর জুড়ে শুধু নওমির নিঃশ্বাসের শব্দ আর আতঙ্কে ছলছল চোখ। এ কোন দোজকে এসে পড়ল সে? কিভাবে বাঁচবে এখান থেকে? চৌধুরী ভিলা, যেখানে বাইরের কারো পদচিহ্ন খুব একটা পড়ে না। উচ্চবিত্ত এলাকায় রাজকীয় গেট ঘেরা এই ভিলার চারপাশ জুড়ে সবসময়ই থাকে এক ধরনের গোপনীয়তা। নামি দামি রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে বিশিষ্টজনদের আনাগোনা থাকলেও এই ভিলার দেওয়ালে কখনো ছায়া পড়েনি পুলিশের। কিন্তু আজকের দিনটা যেন অস্বাভাবিক ভারী। প্রথমবারের মতো পুলিশ এসে থামল চৌধুরী ভিলার মূল ফটকে। কালো ইউনিফর্ম পরা একাধিক অফিসার, সঙ্গে ডিবি বিভাগের গাড়ি। স্থানীয় পাহারাদার পর্যন্ত হতবাক। এমন দৃশ্য তো কোনোদিনও দেখেনি। রাত 10টা, ডাইনিং টেবিলে জমজমাট পরিবেশ। টেবিল জুড়ে বাহারি খাবার, ঝকঝকে সিলভার কাটলারি আর গ্লাসের মধ্যে অর্ধেক ঢালা জুস বা পানীয়। আফজল চৌধুরী মাথার ডানে বসেছে, পাশে তার স্ত্রী শাহানা চৌধুরী, বড় ছেলে আরিয়ান ও তার স্ত্রী এবং একমাত্র মেয়ে কিয়ারা। হঠাৎ দরজার বাইরে গাড়ি ব্রেক কষার শব্দ। সঙ্গে সঙ্গে এক দারোয়ান এসে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে জানালো, স্যার, পুলিশ আসছে। ডাইনিং টেবিলে যেন হঠাৎ করে একটা শীতল বাতাস বয়ে গেল। সবাই চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। গার্ডেন পথ পেরিয়ে ভারী পা ফেলে ভেতরে প্রবেশ করলেন পুলিশ সুপার রেজওয়ান খান। তার সঙ্গে এসআই মেহেদি ও 2 সশস্ত্র পুলিশ সদস্য। চোখে সোজা দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। এসপি রেজওয়ান খান নিজে এসেছেন তদন্তে। তার দৃঢ় পদক্ষেপে যেন গোটা ভিলার দেওয়াল কেঁপে ওঠে। সঙ্গী এসআই মেহেদি এবং আরও 2 জন সদস্য। সবার মুখেই একরকম অদৃশ্য চাপা রাগ, প্রতিজ্ঞা আর সন্দেহ। বাড়ির ভেতরের চাকচিক্য, ঝকঝকে ফ্লোর, দামি আসবাব সব কিছুকে উপেক্ষা করে তারা এগিয়ে গেলেন অভ্যন্তরে। চৌধুরী পরিবারের সদস্যদের চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। এত বড় পরিবারের গায়ে পুলিশের ছোঁয়া, এটা যেন একটা দাগ। আফজাল চৌধুরী এগিয়ে সে রেজওয়ানের দিকে হাত বাড়িয়ে দিলেন। স্বাগতম অফিসার। হঠাৎ করে চৌধুরী ভিলায়? রেজওয়ান খানের গলায় নরম অথচ দৃঢ় সুর। দুঃখিত, হঠাৎ চলে এসেছি, কিন্তু সময় তো গুরুত্বপূর্ণ। আফজাল মাথা নেড়ে বললেন, বসুন, দয়া করে বসুন। পারিবারিক ডিনার হচ্ছিল, আপনারা অতিথি নাস্তা আছে। পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটকে ইশারা করলেন, মিষ্টি কফি আর স্ন্যাক্স নিয়ে আসো। সবাই সোফায় বসে পড়ল, কিন্তু রেজওয়ান খান বসে বসে চারিদিকে নজর বোলালেন। মুখ গম্ভীর হয়ে উঠল। দুঃখিত মিস্টার চৌধুরী, আমি এখানে ভদ্রতা করতে আসিনি।
আমার একটা সোজা সাপটা প্রশ্ন আছে। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রেজন খান বললেন, আপনার ছোট ছেলে আরিফ কোথায়? আফজল চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। হঠাৎ করে আপনি আবার ছোট ছেলেকে খুঁজছেন কেন অফিসার? রেজন খান এবার ভরাট কণ্ঠে বললেন, আপনার ছেলে ৬টি হত্যাকাণ্ডের সাথে জড়িত, সন্দেহে তদন্তের কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, একজন সাধারণ শিক্ষকের মেয়ে নওমি রহমান তাকে কিডন্যাপ করেছে সে। আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি। ঘরের সবাই যেন শূন্য চোখে তাকিয়ে রইল। কারো কণ্ঠ থেকে একটা শব্দও বের হলো না। সবাই যেন তবদা খেয়েছে। আরিয়ান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি অফিসার? আমার ভাই এমন কিছু করতেই পারে না। মানছি আবির রাগী, মাথা গরম, দায়িত্ব জ্ঞানহীন কিছুটা, কিন্তু খুনি অসম্ভব। তার কথা শেষ হওয়ার আগেই শাহানা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলে উঠলেন। রিজওয়ান খান এবার গা এলিয়ে বসে বললেন, মার্ডারের কোনো প্রত্যক্ষ প্রমাণ এখনো হাতে নেই, কিন্তু কিডন্যাপারের হ্যাঁ সেটা আছে। তিনি পাশে রাখা একটা সাদা খামে হাত বাড়িয়ে তা খুলে তুলে ধরলেন কিছু ছবি। এই গাড়িটা দেখুন, রেঞ্জ রোভার। প্লেট নম্বর মিলেছে চৌধুরী গ্লোবাল অ্যান্ড কোম্পানির নিবন্ধনে থাকা গাড়ির সঙ্গে। আর এই সিসিটিভি ফুটেজের ফ্রেমে থাকা এই ছেলেটি, এটি কি আপনার ছেলে আরিফ নয়? আফজল চৌধুরী ছবিগুলোর দিকে গভীরভাবে তাকালেন। চোখে মুখে যন্ত্রণা আর বিস্ময় একসাথে। কয়েক সেকেন্ড নীরব থেকে ধীর কণ্ঠে বললেন, এই ছেলে আমারই সন্তান, আর গাড়িটাও আমাদের। কিন্তু যদি সে এমন কিছু করে থাকে, আমার পরিবার আইনকে কখনো প্রবাহিত করেনি, করবেও না। আপনি যা সহযোগিতা চান পাবেন। আমি ব্যক্তিগতভাবে চাইব সত্য উন্মোচিত হোক। সবাই স্তব্ধ হয়ে গেল। আরিয়ান চুপচাপ মাথা নিচু করে বসে পড়ল। শাহানা চৌধুরীর চোখে জল। পুলিশ সুপার রেজওয়ান খানের স্পষ্ট অভিযোগ আবিরের বিরুদ্ধে যেন ছুরি হয়ে বিঁধল পুরো পরিবারের বুকে। শাহানা চৌধুরী স্তব্ধ, আরিয়ান রাগে উত্তাল। রেজওয়ান খান সবার প্রতিক্রিয়া এক ঝলক দেখে নিয়ে ধীরে বললেন, আমি বুঝি সত্য কঠিন, কিন্তু সময় কম আমাদের হাতে। তাকে আমাদের খুঁজে বের করতেই হবে। আফজল চৌধুরী নিঃশব্দে উঠে দাঁড়ালেন। গলায় তার কোনো জড়তা নেই, মুখে অদ্ভুত দৃঢ়তা। রেজওয়ান খানের চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, আমার ছেলে কোথায় আছে আমি জানি। গুলশানে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, ড্রিম প্যালেস। বেশিরভাগ সময় ও সেখানেই থাকে। আপনি ওকে খুঁজছেন তো চলুন, আমি নিজেই যাচ্ছি আপনাদের। এই কথায় সবাই যেন থমকে গেল। শাহানা চৌধুরী চোখ বড় করে তাকালেন স্বামীর দিকে। আপনি আপনি ওর কথা বলছেন আফজাল? ওর বিরুদ্ধে এই অভিযোগে আপনি পুলিশকে? আফজাল ধীরে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমি একজন বাবা, এটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা আমি একজন নাগরিক। ভুল করলে আমার ছেলে হোক বা অন্য কেউ আইনের মুখোমুখি হতে হবে। আর আমরা যদি সত্যিকারের মানুষ হয়ে থাকতে চাই, তবে চোখ বন্ধ রাখলে চলবে না। আরিয়ান চৌধুরী দাঁড়িয়ে উঠে বলল, বাবা, আমি আপনার সঙ্গে আছি। আপনি যা ঠিক মনে করছেন সেটাই হোক। আমিও যাব। যদি আবির কিছু না করে থাকে তাহলে সেটাও প্রমাণ হয়ে যাবে। রিজওয়ান খান হালকা মাথা নেড়ে বললেন, চলুন তবে গাড়িতে উঠি। আফজল চৌধুরী পুলিশকে নিয়ে বেরিয়ে গেলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। এক রাজকীয় পরিবারের গায়ে প্রথমবারের মতো কাদা লেগে গেল। রাতের সাজানো খাবার টেবিলেই পড়ে রইল। রাত ৩টা, অন্ধকার, ভয়ঙ্কর নীরবতা। পুরো এলাকা যেন মৃত, একদম শান্ত। তবে দূর থেকে একটি শেয়ালের ডাক ভেসে আসছে, যেন শিকার খুঁজছে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। নমি একাকী বদ্ধঘরের এক কোণে বসে, তার চোখে ভয় আর শঙ্কা। কিছুতেই সে শান্ত হতে পারছে না। চারপাশে শুনতে পাচ্ছে নানা ভয়ানক প্রাণীদের আওয়াজ। মুক্তি নেই কোথাও। কেউ আছো? প্লিজ বাঁচাও আমাকে। নমি চিৎকার করে। কাঁদতে কাঁদতে সে সারা শরীরে আতঙ্কের থরথর শব্দ অনুভব করে। তার হাতে পায়ে যে শক্ত করে বাঁধন দেওয়া হয়েছে, তা যেন তাকে আরও বেশি পরাজিত করছে।
হঠাৎ একটা শব্দে তার চেতনা চমকে ওঠে। কোথা থেকে যেন আবার সেই পাশবিক লোকটা আসলো। সে আবার হাতে ধারালো ছুরি নিয়ে এগিয়ে আসছে। চোখে ভয়। ঘরটি যেন তীব্রভাবে আঁধারে ভরে গেল। তার উদ্দেশ্য একটাই, নমিকে হত্যা করা। নমির চোখে সব কিছু ঝাপসা হয়ে আসে, আর কিছুই দেখা যাচ্ছে না। সে জানে আজকের রাত তার শেষ রাত হতে পারে। কিন্তু তারপর ঘটে কিছু আশ্চর্যজনক ঘটনা। সেই নরপশু মানুষটা একটু পরেই বের হয়ে যায় ছুরিটা সাম দেওয়ার জন্য। ততক্ষণে যেন এক আশার আলো দেখল নমি। হঠাৎ ঘরের দরজা খুলে আসে। এক যুবক দ্রুত পদক্ষেপে ঘরের ভেতরে প্রবেশ করে। 1 মিনিটও অপচয় না করে সে দ্রুত নমির হাত পায়ের বাঁধন খুলে ফেলে। তারপর নমিকে নিয়ে বের হওয়ার সময় বুঝতে পারে নমির শরীর এতটাই দুর্বল যে সে উঠেও দাঁড়াতে পারে না। সব কিছু যেন ঝাপসা। মাথা ঘুরে যায় নমির। ছেলেটি হতাশ না হয়ে তাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুততার সাথে বাইরে চলে যেতে থাকে। নমিকে সরিয়ে নিয়ে যেতে চাইছে, তবে তার শরীর এতটাই দুর্বল যে সে কিছুই করতে পারছে না। উফ, নমির কাছে সময়টা যেন বিশাল এক ক্লান্তির বোঝা হয়ে দাঁড়িয়েছে। তখনই সেই বিপদে এসে পড়ে। ঘরটি ছেড়ে কিছু সময় পরেই আরও 10-12 জন লোক এসে উপস্থিত হয়। ভয়ঙ্কর সেই মুখগুলো, চোখে এক ধরনের হিংস্রতা। কিন্তু ছেলেটি পিছু হটতে না পেরে এক মুহূর্তের জন্য সে মনে করে আর পালাতে পারবে না। কিন্তু সে হতাশ হয়ে যায় না। একটু ঝুঁকি নিয়ে নমিকে কাঁধে তুলে তাকে দ্রুত একটি গাছের ঝোপের মধ্যে নিয়ে যায়। চারপাশে গাছপালা, অন্ধকার, কিন্তু কেউ তাদের খুঁজে পায় না। তবে নমির কান্না থামানো যাচ্ছে না। তার কাঁদতে কাঁদতে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছিল। সে ভয় আর আতঙ্কে কাঁদছিল, যেন সে কোথাও নিরাপদ নয়। কিন্তু ছেলেটি বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে যাতে নমির কান্না থামে। সে ভাবতে থাকে। তারপর এক মুহূর্তে তার চোখে এক নতুন ভাবনা চলে আসে। সেখানে ঝোপের ভেতরে গা ছমছমে পরিবেশ। ছেলেটি নমির মুখের দিকে তাকায় গভীর চাহনি নিয়ে। নমি আর কান্না থামাতে পারছিল না। ছেলেটি ধীরে ধীরে তার মুখের কাছে চলে আসে আর নমির 2 ঠোঁটের ওপরে এক নরম তীব্র চুম্বন দেয়। চুম্বনটি প্রথমে খুব ধীরে ছিল, যেন তাকে বোঝানোর চেষ্টা করছে সে একা নয়, তার পাশে কেউ আছে যে তাকে কিছুতেই ক্ষতি হতে দেবে না। অতঃপর এক নিঃশ্বাসে ছেলেটি নমির ঠোঁটে এক গভীর চুম্বন দেয়, যার মধ্যে তার সমস্ত অনুভূতি ঢেলে দেয়। প্রথমে ঠোঁট দুটো আলতো নরমভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়। তারপর ধীরে ধীরে তার চুম্বন আরও গভীর হয়, যেন তার সমস্ত ভয়, দুশ্চিন্তার কষ্ট একসাথে ঝরে পড়ছে। নমির কাঁপানো শরীর কিছুটা স্থির হয়ে যায় এবং তার কান্না থেমে আসে। চোখ বন্ধ করে সে ছেলেটির কোমল ঠোঁটের স্পর্শ অনুভব করে, যা তার শরীরে এক অদৃশ্য শক্তি এনে দেয়। এখন সেই এক মুহূর্তের চুম্বনে নমির ভয়ের ছায়া যেন ধীরে ধীরে মুছে যেতে থাকে। তার হৃদয়ে যেন শান্ত হয়ে যায়, আর তার চোখের কোণে এক নতুন ধরনের আত্মবিশ্বাসের ঝিলিক দেখা যায়। সকালের মৃদু আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছিল গাছের পাতাগুলো। হালকা শিশিরে ভেজা পাতার ফোঁটা গড়িয়ে এসে পড়ল সায়ানের গায়ে। হঠাৎই তার ঘুম ভেঙে গেল। চমকে উঠে চোখ কচলাতে কচলাতে সে চারপাশটা দেখল। ধীরে ধীরে বোধ ফিরে এলে দেখল সে এক গাছের গোড়ায় বসে আছে, আর তার বুকের মধ্যে জড়িয়ে আছে একটা অচেনা মেয়ে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না সায়ান। তারপর একে একে সব মনে পড়ল তার। ফ্ল্যাশব্যাক। পাহাড় ছুঁয়ে নামা মেঘ, নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের দল, ঝর্ণার কোলাহল আর সবুজে মোড়ানো বনরাজি। এ যেন স্বপ্ন নয়, বান্দরবনের বাস্তব রূপ। এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সায়ান আর তার 4 বন্ধু রওনা দিয়েছিল নাফাকুম জলপ্রপাতের উদ্দেশ্যে। তারা পৌঁছায় থানচিতে। সেখান থেকে সাঙ্গু নদী বেয়ে ট্রলার ভ্রমণের মধ্যে দিয়ে আসে রেমাক্রি ভ্যালিতে। চারপাশে শুধু পাহাড়, নদী আর জঙ্গলের নিস্তব্ধতা। আধুনিক সভ্যতা থেকে যেন 1000 মাইল দূরে তারা এসে পড়েছে। স্থানীয় গাইডের সহায়তায় তারা একটি উঁচু ঢিবির ওপর টেন্ট খাটিয়ে রাত যাপনের প্রস্তুতি নেয়।
রাতের রেমাকড়ি ছিল যেন এক স্বর্গীয় নৈশব্দে মোড়ানো। টেন্টের বাইরে জোনাকি জ্বলছে, দূর থেকে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, আর মাথার ওপর আকাশ জোড়া তারা। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে একসময় সবাই যে যার টেন্টে চলে যায় ঘুমাতে। রাত অনেক হবার পরেও সায়ানের ঘুম আসে না, কেমন একঘেয়েমি লাগছিল। একঘেয়েমি কাটাতে ও মোবাইলটা বের করে বাসায় ফোন করার চেষ্টা করছিল, কিন্তু পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক তো স্বপ্নের মতো। ভাবলো যেহেতু ঘুম আসছে না, একাই একটু আশপাশটা ঘুরে আসা যাক, একটা ছোট্ট অ্যাডভেঞ্চার তো আর ক্ষতি না। অন্ধকার জঙ্গলের ভেতরে হালকা টর্চের আলো নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দূর থেকে একটা চিৎকার ভেসে এলো সায়ানের কানে। একটা মেয়ের আতঙ্কিত কণ্ঠস্বর। সায়ান থমকে গেল। অজান্তেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে এলো। সাহস সঞ্চয় করে সেই শব্দের উৎস খুঁজতে শুরু করলো সে। গাছপালা আর পাথরের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল একটা গাছপালা লতা পাতায় ঘেরা একটা ঘর, আর সেখান থেকেই ভেসে আসছে একটা মেয়ের চিৎকারের শব্দ। ঘরের সামনে কয়েকজন লোক মিলে ছুরিতে শান দিচ্ছে, যেন কিছু ভয়ঙ্কর পরিকল্পনা চলছে তাদের। শান লুকিয়ে সবটা পর্যবেক্ষণ করলো। মুহূর্তেই বুঝে গেল কোনো মেয়ে বিপদে পড়েছে এবং সে ছাড়া এখানে সাহায্য করার মতো আর কেউ নেই। একটা অচেনা সাহস কাজ করতে লাগলো তার শরীরে। নিজের জীবনের পরোয়া না করে এগিয়ে গেল সে। আর ঠিক সেই সময়ে মেয়েটাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করে দৌড়ে পালালো। রাত কেটে গেছে। এখন সেই ভয় আর ক্লান্তির পর তার বুকের ভেতর সেই মেয়েটি। শায়ান তাকালো মেয়েটার দিকে। সে তখনও গভীর ঘুমে। হয়তো নিরাপত্তার পরও সে কিছুটা শান্তি পেয়েছে। এখনও পুরোপুরি জানে না সেই মেয়েটির পরিচয়, জানে না কেন সে বিপদে পড়েছিল, কিন্তু এই পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর অদ্ভুত রাতে সে নতুন করে উপলব্ধি করল অ্যাডভেঞ্চার মানেই শুধু রোম্যান্স নয়, মাঝে মাঝে সেটা অন্য কারো জীবনের গল্পের রঙও ছড়ায়। ধীরে ধীরে চোখের পাতাগুলো খুলে গেল মেয়েটির। চোখজোড়া যেন অসম্ভব ভারী, ক্লান্ত, যেন 100 বছরের ঘুম ভেঙে উঠে এসেছে। তার শীর্ণ শরীরটা নিঃশব্দে কেঁপে উঠল। চারপাশে অপরিচিত এক পরিবেশ, গাছের পাতা দিয়ে ছাওয়া সবুজ এক জঙ্গল, আর সামনে বসে থাকা এক অপরিচিত যুবক। শায়ান বেশ কিছুক্ষণ ধরে মেয়েটার জেগে ওঠার অপেক্ষায় ছিল। যখন সে চোখ মেলল, তার কাঁধের একটু নড়াচড়ায় ভীষণ স্বস্তি পেল শায়ান। হালকা এক হাসি ফুটে উঠল তার মুখে। হঠাৎই কাল রাতের স্মৃতি মনে পড়ে গেল। অন্ধকার জঙ্গলে মেয়েটির ভয়াবহ পরিস্থিতি, সেখান থেকে দুঃসাহসে তাকে উদ্ধার করা, আর কান্না থামানোর জন্য উপায় না পেয়ে লিপকিস। ফিক করে হেসে উঠল সে। ভাগ্যিস মেয়েটা তখন জ্বরের ঘরে ছিল, নাহলে এই মুহূর্তে হয়তো তাকে ইভটিজিং কিংবা ধর্ষণের অভিযোগে জেলে যেতে হতো। একটু থেমে শায়ান মেয়েটার গা ছুঁয়ে দেখল তাপমাত্রা এখনো বাড়া। কপালে হাত রাখতেই বুঝলো জ্বর কমেনি। তোমার নাম কি? স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল সে। মেয়েটি চোখ মেলে তাকালো। কিছুক্ষণের নীরবতা পেরিয়ে বলল, আমি হিয়াম। কি বলল বুঝতে পারল না শায়ান। তোমার বাসা কোথায়? শায়ান আবার প্রশ্ন করল। মেয়েটি কপাল কুঁচকে ফেলল। দৃষ্টি অস্পষ্ট, কণ্ঠ ক্লান্ত, যেন এক অজানা জগৎ থেকে কথা বলছে সে। জানি না, কিছু মনে করতে পারছি না। শায়ান হতচকিত হয়ে তাকালো তার দিকে। কি বলছো এসব? মনে করতে পারছো না মানে? আমি সত্যি কিছু মনে করতে পারছি না। মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়, সবকিছু অন্ধকার। শায়ান আর জোর করল না। মেয়েটির ক্লান্ত চোখ আর কাঁপা ঠোঁট তাকে স্পষ্ট বুঝিয়ে দিল এখন আর চাপ দিয়ে লাভ নেই। সে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কিছু মনে করতে হবে না। আমাদের এখন এখান থেকে বেরোতে হবে। ওই ভয়ঙ্কর লোকগুলোর হাতে যদি আবার পড়ি, তাহলে এবারে তোমার সাথে আমাকেও চিবিয়ে খাবে। এই কথায় হিয়াম এক মুহূর্তের জন্য হাসার চেষ্টা করলো, কিন্তু শরীরটা আর সাড়া দিল না। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। জ্বরের তাপ যেন সারা শরীরটাকে এক মুষলধারে আগুনের আঁচে দগ্ধ করে রেখেছে। শায়ান এগিয়ে সে এক মুহূর্ত ভাবল না। নিজের 2 বাহু বাড়িয়ে মেয়েটিকে কোলে তুলে নিল। হিয়াম খুব একটা ভারী নয়, তবু তার ক্লান্ত নিঃশ্বাস শায়ানের বুকে এক অজানা ভার ফেলে দিল।
সায়ান জঙ্গলের সরু পথ ধরে ফিরতে লাগলো, যেখানে তার বন্ধুরা টেন্টে অপেক্ষা করছে। সামনে কি অপেক্ষা করছে তারা কেউ জানে না, তবে সায়ান জানে আজ তার জীবনে কিছু একটা বদলে গেছে। হাসপাতালের নিঃসঙ্গ করিডোরে বসে আছে আফজাল চৌধুরী, তার পাশে চুপচাপ বসে আছে আরিয়ান, ইফতি, অয়ন, এসআই মেহেদি আর রিজওয়ান খান। আশপাশটা নিস্তব্ধ, দেওয়ালের সাদা রং, জীবাণুনাশকের তীব্র গন্ধ, করিডোরে ডক্টর নার্সদের ছোটাছুটি, সব মিলে যেন এক অদ্ভুত চাপা ভাট তৈরি করেছে। কারো মুখে কোনো কথা নেই, পেটটা খালি, তবু কারো খাবার কথা মনে পড়ছে না। তাদের মাথার ভেতর ঘুরছে শুধু একটা নাম, আবির। সারাদিন ধরে নওমির খোঁজ করতে করতে যখন ক্লান্ত হয়ে নিজের বাসায় ফিরে আবির, তখন সে আর স্বাভাবিক ছিল না। তমা আপুকে আগেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। দরজার ফাঁক দিয়ে ওর চোখে অস্বাভাবিক কিছু দেখে আঁচ করতে পেরেছিল অয়ন, কিন্তু বুঝতে পারেনি এতটা খারাপ কিছু অপেক্ষা করছে। পাগলের মতো আচরণ শুরু করেছিল আবির। হঠাৎ করে সবার সামনে নিজের শরীরে ছুরি চালিয়ে দিয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল ঘরের মেঝে। অয়ন, ইফতি যেন স্তব্ধ হয়ে গিয়েছিল তখন। মাথা কাজ করছিল না কি করবে না করবে। পরে অয়ন, ইফতি একযোগে ছুটে গিয়ে ওকে হাসপাতালে নিয়ে আসে। এক মুহূর্ত দেরি করেনি কেউ। গাড়িতে বসেও বারবার কাঁপছিল ওদের হাত পা, যদি দেরি হয়ে যায়, যদি আবির। ওরা হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই ড্রিম প্যালেসে পৌঁছে যান আফজাল চৌধুরী, সাথে এসআই মেহেদি, রিজওয়ান খান, আরিয়ান ও পুলিশের দুজন কনস্টেবল। বাসায় গিয়ে আবিরকে দেখতে না পেয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করেন আবিরের কথা। তখন মেয়েরা জানায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। মেয়েদের মুখ থেকে শুনে নেন পুরো কাহিনী। সব শুনে সেইখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালে ছুটে আসেন তিনি। তখন থেকেই সবাই অপেক্ষা করছেন ডাক্তারের জন্য। ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পর অবশেষে ওটির দরজা খুলে বেরিয়ে এলেন একজন ডাক্তার। চোখে ক্লান্তি, মুখে নির্লিপ্ত পেশাদার অভিব্যক্তি। সাদা কোটে কাচের ফ্রেমে ক্লান্ত চোখে সেই মানুষটির দিকে তাকাতে সবার বুকের ধুকপুকানি যেন বেড়ে যায়। ডাক্তারের দিকে পা বাড়ালেন আফজাল চৌধুরী। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? কণ্ঠ যেন অদ্ভুত এক কাঁপন। ডাক্তার ধীর কণ্ঠে বললেন, উনি এখন বিপদমুক্ত। সময় মতো নিয়ে আসা হয়েছে বিধায় এই যাত্রে বেঁচে গিয়েছে, নইলে বড় কিছু একটা ঘটতে পারতো। তবে যাই হোক, রিলিজ করতে পারছি না এখনই। শরীর অনেক রক্ত হারিয়েছে, মানসিক অবস্থা খুবই অস্থির, সময় দিতে হবে। টাকা পয়সার চিন্তা করবেন না ডাক্তার, শুধু ছেলেটার দিকে একটু নজর রাখবেন। আমার আর কিছু চাওয়ার নেই, চিন্তা করবেন না, আমরা সব কিছু মনোযোগ সহকারে দেখছি। একটু দেখা যাবে এখন? না, জ্ঞান না ফেরা পর্যন্ত কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। ঠিক আছে ডাক্তার, আপনারা যেমনটা বলবেন। ধন্যবাদ। ডাক্তারের সঙ্গে কথাবার্তা শেষ করে ধীর পায়ে ফিরে এলেন আফজাল চৌধুরী। গায়ে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে প্রশ্নের তীব্রতা। এক ঝলক তাকালেন অয়নের দিকে। আবিরের এ অবস্থা হলো কি করে? কি ঘটেছিল সবটা বলো, আমি সব জানতে চাই। পুলিশের উপস্থিতি দেখে কেউ আর কিছু লুকাতে সাহস পেল না। অয়ন ধীরে ধীরে সব খুলে বলল। বারে একসাথে আড্ডা দেওয়া, পরে যে যার বাসায় ফেরা, এরপর মাঝরাতে খবর আসে নওমির বিয়ের। আবির তখনও অর্ধমাতাল, সেই অবস্থায় গিয়ে নওমিকে জোর করে নিয়ে আসে। তারপর দিনভর নিজের বাসায় আটকে রাখে মেয়েটিকে। রাতে হঠাৎ করেই নওমি নিখোঁজ হয়ে যায়। সবাই মিলে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় ঠিক 15 মিনিটের রেকর্ড মুছে ফেলা। এর মধ্যে কারা এসেছে, কিভাবে ঢুকেছে, সবটাই অজানা। সাথে এটাও বলল আবির নওমিকে ভালোবাসলেও নওমি বাসে না, এমনকি নওমি আবিরকে চেনে না পর্যন্ত। তবে সবার সামনে একটা সত্য চেপে গেল অয়ন। আবির কি করেছিল নওমির সাথে, সেই ভয়ঙ্কর রাতের অধ্যায়টি চেপে রেখে দিল। ইফতি কিছু বলতে গিয়েও থেমে গেল। অয়নের চোখের ইশারা তাকে থামিয়ে দিল। পেছনে বসে থাকা রিজওয়ান খান ধীরে মাথা নিচু করল। আফজাল চৌধুরী চুপচাপ সব শুনে যাচ্ছেন, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। যেন কোনো ঝড় উঠেছে, সেটা বাইরে নয়,
আফজাল চৌধুরীর বুকের ভেতর সবটাই গুমড়ে মরছে যেন। হাসপাতালের করিডোর কিছুক্ষণের মধ্যেই যেন ফাঁকা হয়ে গেছে। রাত গভীর হচ্ছে, আলো ম্লান, কিন্তু চারপাশে টানটান এক উত্তেজনা। সেই টানের ভেতরে হঠাৎ গলা খাকারির শব্দে সবার দৃষ্টি ঘুরে গেল এসআই মেহেদির দিকে। তিনি গম্ভীর চোখে সামনে বসা চারজন তরুণের দিকে তাকিয়ে বললেন, সব বুঝলাম, পরিস্থিতি হয়তো হঠাৎ তৈরি হয়েছিল, তোমরা ভয় পেয়ে গেছিলে, কিন্তু তাই বলে রাতে কাউকে না জানিয়ে একজন ডেন্টাল মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ওর বাসা থেকে তুলে আনা, এটা আইনের চোখে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি অপহরণের শামিল। মেহেদির কথা শেষ হওয়ার আগেই আফজাল চৌধুরী ভারী গলায় বললেন, আবির আমার ছেলে, আমি ওর স্বভাব চরিত্র জানি, কিন্তু তাই বলে তোমরা সবাই ওর মতো ব্যবহার করবে? অন্তত একজন তো আমাকে জানাতে পারতে, অথবা আরিয়ানকে একবার ফোন করতে পারতে। সিরিয়াস ভঙ্গিতে মাথা নিচু করে অয়ন বলল, সরি আঙ্কেল, আসলে তখন কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমরা নিজেরাও ভয় পেয়ে গেছিলাম। আবির তখন খুবই উত্তেজিত ছিল, ওর সামনে দাঁড়িয়ে যেন থমকে গিয়েছিলাম আমরা। আরিয়ান একটু ঝাঁঝালো স্বরে বলল, ভয় তো পাবেই, ভয় পাওয়ার মতো কাজ করেছে যে, কিন্তু তাই বলে তো এটা মেনে নেওয়া যায় না। ও যা খুশি করবে আর তোমরা তা দেখে চুপ করে থাকবে? ওর এই অস্থির মানসিকতার মূল্য এখন সময়কে দিতে হচ্ছে। রিজওয়ান খান, যিনি এতক্ষণ নীরব ছিলেন, এবার ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, ভয় পেয়েছিল বুঝলাম, কিন্তু ভয় পাওয়ার পেছনে কিছু আছে নাকি বলো তো? অন্য কিছু লুকোচ্ছ না তো তোমরা? ইপ্তি একটু অস্বস্তিতে পড়ে যায়, মুখে হাত দিয়ে চোখ নিচু করে বসে থাকে। অয়ন দ্রুত উত্তর দেয়, না স্যার, আমরা কিচ্ছুই গোপন রাখছি না, যা ঘটেছে তার সবটাই বলেছি আপনাদের। এসআই মেহেদি এবার দৃঢ় স্বরে বললেন, শোনো ছেলেরা, তোমরা যতই বলো যে নির্দোষ, আইন কিন্তু ঘটনাক্রমে ভিত্তিকে কাজ করে। মেয়েটি যেহেতু তোমাদের থেকে নিখোঁজ হয়েছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে যে আবিরকে আব্দুর রহমান সাহেবের বাসায় দেখা গেছে, তাই এই মুহূর্তে তোমাদের সবাইকে আমার সন্দেহের চোখে দেখতে বাধ্য। যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে খুঁজে পাওয়া যায়, ততক্ষণ তোমাদের সবাই পুলিশের নজরদারির মধ্যে থাকবে, এটা নিয়ম, বুঝলে তো? আফজাল চৌধুরী গম্ভীর গলায় বললেন, অবশ্যই অফিসার, আপনি নিশ্চিন্তে তদন্ত চালিয়ে যান, আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব। এসআই মেহেদি মাথা নেড়ে বললেন, ধন্যবাদ মিস্টার চৌধুরী। আর আমরা ওই ভিডিও ফুটেজটা খুব জরুরি ভিত্তিতে চাই, কারণ সেটার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো নাওমি কিভাবে নিখোঁজ হলো বা আদৌ কেউ তাকে নিয়ে গেছে কিনা। যদিও বলছে কিছু নেই, তবু আমরা একবার দেখতে চাই, যদি আমাদের চোখে কিছু পড়ে। রিজওয়ান খান এবার বললেন, আমরা ইতিমধ্যে মেয়েটির নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি পত্রিকায় দিয়েছি, আজ বা কালকের মধ্যে সেটা প্রকাশ হবে। আমরা আশা করছি আল্লাহ চাহে তো কেউ না কেউ খবর দেবেই। আফজাল চৌধুরী মৃদু গলায় বললেন, আল্লাহ যেন দয়া করেন, মেয়েটাকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। আমার ছেলের মানসিক অবস্থাও খুব খারাপ, আমি আপনাদের পুরোপুরি সহায়তা করব। মেহেদি বললেন, ঠিক আছে মিস্টার চৌধুরী, আমরা তাহলে আজ উঠছি। সময় মতো অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ জমা দিয়ে যাবেন। আর আবিরের যদি জ্ঞান ফেরে, আমাদের সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করবেন। আমাদের ওর বক্তব্য জানা খুব জরুরি। অবশ্যই অফিসার। দৃঢ় গলায় বললেন আফজাল চৌধুরী। এরপর ধীর পায়ে একে একে করিডোর ছাড়লেন পুলিশ ও তদন্ত দলের সদস্যরা। বাইরে রাত অনেকটাই গভীর, কিন্তু আতঙ্ক আর অনিশ্চয়তা যেন চারিদিকেই ঘিরে রেখেছে। হাসপাতালের আলো আঁধারের ভেতর দাঁড়িয়ে আফজাল চৌধুরী একবার তাকালেন কাচের দরজা দিয়ে এমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে। মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন, আল্লাহ সাহায্য করুন। সকালের রোদ তখনও ঠিকমতো ঘুম ভাঙাতে পারেনি আশেপাশের গাছপালাকে। কুয়াশার মতো এক নিস্তব্ধতা ঘিরে রেখেছে ক্যাম্পিং এরিয়া। 3টে টেন্ট সারিবদ্ধভাবে বসানো, আর তার সামনের ছোট জায়গাটায় 4 বন্ধু তন্ময়, তমাল, খুশি আর শিমুল চাপা উত্তেজনায় নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। তাদের সবার মুখেই উদ্বেগ। তন্ময় গম্ভীর মুখে বলল, সকাল থেকে খোঁজ নেই সায়ানের, এমন তো সে আগে কখনো করে না। এর আগেও তো আমরা কত জায়গায় গিয়েছি, ফোনটা বন্ধ বলছে। কই যেতে পারে ও?
খুশি একটু বিরক্ত ভঙ্গিতে শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমুল, তুই আর সায়ন তো এক ট্রেন্ডেই ছিলি। তোর পাশ থেকে হঠাৎ একটা মানুষ গায়েব হয়ে গেল আর তুই কিছু বুঝলি না? কিভাবে সম্ভব? শিমুল একটু চটে গিয়ে বলল, আরে বাবা, দুজন তো একসাথে ঘুমিয়ে গেছিলাম, আমি কি করে জানি ও কখন উঠেছে কোথায় গেছে? ও ঘুম ভাঙলে তবেই তো বুঝবো। আর তোরা তো জানিস আমি ঘুমালে মরা। তন্ময় হাত তুলে ওদের কথার মাঝখানে বলল, আচ্ছা, এসব নিয়ে এখন ঝগড়া করে কোনো লাভ নেই। আগে শায়ানকে খুঁজে বের করতে হবে, হয়তো কোনো বিপদে পড়েছে। তমাল চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এমনিতেই ওর মত্তকে আসতে দিতে চাইনি, আমরা জোর করে ওকে নিয়ে এসেছি। দায়িত্বটা এখন আমাদের কাঁধেই। এখন যদি শায়ানের কিছু হয়ে যায় তাহলে সত্যি বলতে আমরা আন্টির সামনে দাঁড়াতে পারবো না। চিন্তার ভার যেন সবার কাঁধেই জমে বসেছে। ক্যাম্পিংয়ের উৎসব ভাবটা কোথায় যেন মিলিয়ে গেছে। হঠাৎ খুশি চিৎকার করে উঠল, এই দাঁড়া দাঁড়া, ওই যে সামনে, ওই তো সায়ন, কিন্তু ওর কোলে ওইটাকে। সবাই খুশির দেখানো দিকে তাকালো। সায়ন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। গায়ের পোশাক ময়লা মাখা, চুল কিছুটা এলোমেলো, কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা। তার কোলে এক অজানা মেয়ে। নিঃশব্দে এসে সে খুশির টেন্টের সামনে দাঁড়ালো। তারপর মেয়েটিকে সাবধানে শুয়ে দিয়ে খুশির দিকে তাকিয়ে বলল, খুশি, তোর কাছে খাবার আছে আর জ্বরের ওষুধ? খুশি এক মুহূর্তের জন্য থমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নিল। হ্যাঁ আছে। ওকে কিছু খাইয়ে দিয়ে একটু ওষুধটা খাইয়ে দিস, আর ও ড্রেসটা পাল্টে তোর একটা জামা পরিয়ে দে, যত তাড়াতাড়ি পারিস। আর একটু ফ্রেশ হয়ে আসছি। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, পরে সব বলছি। একটু সময় নষ্ট না করে সায়ন নিজের টেন্টে ঢুকে গেল। তার চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলো সবাই। চারজনের চোখে বিস্ময়ের রেশ আর ঠোঁটের কোণে চাপা হাজারটা প্রশ্ন। তবুও খুশি কিছু না বলে দ্রুত নওমের কাপড় বদলে তার মুখে নরম হাতে খাবার তুলে দিল। জ্বরের ওষুধটাও খাইয়ে দিল যত্ন করে। তারপর ওকে আবার ভালো করে শুইয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। সময় যেন থেমে আছে। সবার দৃষ্টি বরাবর সায়নের টেন্টের দিকে। অবশেষে কয়েক মিনিট পর সায়ন বাইরে এলো। এইবার আর কেউ চুপ থাকলো না। তন্ময় বলল, শোনো, এখন আর চুপ করলে চলবে না। আমরা কিছু না জেনে বসে থাকতে পারছি না। তুই বল, কি হয়েছে? ওই মেয়েকে কোথা থেকে আনলি ওকে? তন্ময়ের কথা শুনে শিমুল বলল, ঠিক ঠিক, ও মেয়েকে কোথায় পেলি? এই ওয়েটটা তুই আবার অপহরণ করে আনছিস নাকি? সায়ন যেন গর্জে উঠল এবার। ওর রাগ দেখে তমাল একটু সিরিয়াস সুরে বলল, তুই ঠিকঠাক বলতো, মেয়ে কোথা থেকে এলো? এর অন্য আমরা আবার কোনো বিপদে না পড়ি, এর জন্য আমরা আবার বিপদে না পড়ি। তমাল, তন্ময়, শিমুল, খুশি সবাই ঘিরে ধরল ওকে। আর সায়ন ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সে বাইরে বেরিয়েছিল, মেয়েটির চিৎকার, সেই ভয়ানক লোকগুলো, সেখান থেকে উদ্ধার করার সব। মাঝখানে শুধু কিস করার কথাটা স্কিপ করলো। এটা বললে ওর বন্ধুরা এক একটা যে হারামি ওকে জ্বালিয়ে মারবে। সব কথা শুনে তমাল, তন্ময় আর শিমুল প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর যেন হঠাৎই একসাথে হেসে উঠল তিনজন। হেসে হেসে একে অপরের গায়ে পড়ে গেল তারা। তমাল বলল, তোর সাহসটা সত্যিই অতুলনীয় রে ভাই। এরকম একটা ঘটনা ঘটে গেল আর তুই যেন সিনেমার নায়ক হয়ে গেলি। তন্ময় হাসতে হাসতে বলল, তোর কাছে ক্যাম্পিং মানেই অ্যাডভেঞ্চার, তা বুঝেছি, কিন্তু এবার তো টোটালি অন্য লেভেলের অ্যাডভেঞ্চার। এবার থেকে তোর নাম হবে শায়ান দ্য সেভিয়ার। নায়ক নাকি? তমাল গা ঢুলিয়ে হেসে বলল, অ্যাডভার্টাইজমেন্ট স্পিরিটকে আমরা স্যালুট জানাই রে ভাই। কেউ ভ্রমণ করতে এসে নানান প্রজাতির প্রাণী দেখে, জলপ্রপাত দেখে, আর তুই নিয়ে এলি একটা জলপুরীর মতো মেয়ে। শিমুল তো সোজা সায়নকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই তো তুই আমাদের নেতা, সবসময় ঠিক জায়গায় নায়ক সুলভ এন্ট্রি নিস। হাসি আর খুনসুটিতে পুরো পরিবেশটা কিছুটা হালকা হয়ে উঠল। তবে সায়নের চোখে তখনও গাম্ভীর্য। সে বলল, তোমরা হাসো, মজা করো, ঠিক আছে। ওর নাম নাওমি। আমি নামটা জানলাম ওর হাতে বাঁধা ব্রেসলেট থেকে।
এখনও পুরো হুঁশে আসেনি। কোনো নম্বর, ফোন, কাগজ কিছুই নেই ওর কাছে। ওর কপালে জ্বর, মুখটা থমথমে। আগে সুস্থ হোক, তারপর না হয়। আর কিছু বলল না সায়ান। তন্ময় হেসে কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না ভাই, আমরা তো আছি। আগে ওকে ঠিক করি, তারপর না হয় ভাবি বানানোর ধান্দায় থাকা যাবে। তন্ময়ের কথায় সবাই আবার হেসে উঠল। সায়ান এবার রাগ দেখিয়ে বলল, তোমরাও না, তোরাও না, একবারও সিরিয়াস না। মেয়েটা বিপদে পড়ছে, কোথাও কি সাহায্য করতে চাইবে তা না, আমার পিছনে লেগে আছিস। তবে মুখে রাগ হলেও সেও হেসে ফেলল। আর ঠিক তখনই তমাল নিচু গলায় বলল, হাসি ঠাট্টা পরে হবে। সায়ান কিন্তু ঠিক বলেছে, আমাদের আসল কাজ এখন শুরু। এই মেয়েটার আসল পরিচয় খুঁজে বের করতে হবে। সবাই তমালের কথায় সম্মতি জানালো। হাসির ফাঁকে অজান্তেই সবার মনে একটা চিন্তা খচখচ করতে লাগলো। এই মেয়ে, এই নমি, সে কে? কীভাবে এখানে এলো? তার পেছনের গল্পটাই বা কী? আজকে সায়ানদের বাসায় অতিথি আসবে। সকাল থেকে সিতারা ফিরদৌস রান্নাঘরে নানান পদ তৈরি করছেন। রান্নাঘর থেকে ভেসে আসছে মশলার ঘ্রাণ। কষানোর শব্দে মুখর হয়ে উঠেছে সকালের নিস্তব্ধতা। তাকে সাহায্য করছে হিয়াম। হ্যাঁ, নমি, এই নামেই সে পরিচিত ছিল এক সময়, কিন্তু এখন সে হিয়াম। এই পরিচয়ে সে 1 মাস ধরে আছে সায়ানদের বাসায়। সেদিন বান্দরবনের ঘন অরণ্য থেকে উদ্ধার করার পর সায়ান আর তার বন্ধুরা নমিকে নিয়ে ঢাকায় ফিরে আসে এই ভেবে হয়তো এখানে এসেই মেয়েটার পরিবারের সন্ধান মিলবে। কিন্তু কেটেছে 1 মাস, আজও কেউ এসে খোঁজ নেয়নি। মেয়েটিও নিজের নাম বলেছে হিয়াম। ব্রেসলেটে নমি নাম দেখলেও ও যখন নিজেকে হিয়াম বলে পরিচয় দিয়েছে তখন কেউ আর ঘাটায়নি নমিকে। কোথা থেকে এসেছে, কি হয়েছিল ওর সাথে, সব কিছুই যেন অজানা এক রহস্য। শায়ানের বাবা বছর 2 আগে মারা গেছেন। তখন থেকে নিজের স্বামীর রেখে যাওয়া শেষ ভিটেটুকু আঁকড়ে ধরে আছেন শায়ানের মা। দোতলার ছোট্ট একটা বাড়িতে মা ছেলের ছোট্ট সংসার, যার প্রতিটি কোণায় অভাবের ছাপ থাকলেও ভালোবাসার কোনো ঘাটতি নেই। শায়ান পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর সেই সামান্য আয়ে চলে তাদের দিন। হিয়ামের আগমনে সংসারে যেন একটু উষ্ণতা যোগ হয়েছে। সিতারা ফিরদৌস তাকে মেয়ের মতোই আগলে রেখেছেন। রান্না শেষে সিতারা ফিরদৌস ক্লান্ত হয়ে এসে ফ্যান ছেড়ে বসেন ড্রয়িং রুমের সোফায়। তখনই হিয়াম এসে সামনে দাঁড়ায়। চোখে মুখে ক্লান্তি থাকলেও ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি। আচ্ছা মামনি, আমাকে কি তোমার বিরক্ত লাগে? সিতারা হেসে ফেলেন, স্নেহে ভরা চোখে তাকিয়ে বলেন। হিয়াম হেসে ফেলে, তারপর বলল, ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে মামনি। এই বলে হিয়াম নিজের রুমে চলে যায়। দরজাটা হালকাভাবে বন্ধ করে দিয়ে সে ওয়াশরুমে ঢোকে। গোসলের সময় পানির ফোঁটা যেন ধুয়ে নেয় তার জমে থাকা ভয়, ক্লান্তি আর হারিয়ে যাওয়া অতীত। আজ কেমন একটা ভিন্ন অনুভূতি হচ্ছে ওর। অনেকদিন পর নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে করছে। গোসল শেষে বেরিয়ে সে আয়নার সামনে দাঁড়ায়। হেয়ার ড্রায়ার অন করে চুল শুকাতে থাকে ধীরে ধীরে। লম্বা কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়া চুলগুলোতে ঢেউ খেলে যায় গরম বাতাস। সে চুল আছড়ে পরিপাটি করে নিজেকে, তারপর খাটের ওপর রাখা কাপড়গুলোর দিকে তাকায়। অফ হোয়াইট মসলিনের একটি কুর্তি, গলায় সূক্ষ্ম সূচিকর্ম, হাতার কিনারায় হালকা জারদৌসি, সঙ্গে পরে কারো মেরুন রঙা ফ্লোয়া প্লাজো, যা হাঁটু ছুঁয়ে নরম ঢেউয়ে দুলে ওঠে। গলায় পাতলা সিফনের ওড়না, মেরুন রঙের, যা কাঁধ থেকে নেমে বুক ছুঁয়ে পড়েছে হালকাভাবে। কানে মুক্তোর ছোট দুল, গলায় সরু চেনে পাথরের পেন্ডেন্ট, চোখে হালকা কাজল, ঠোঁটে বাদামি টোনের লিপস্টিক, পায়ে নুড নেল পালিশ আর সাদা এমব্রয়ডারিওয়ালা কোলাপুরি স্যান্ডেল। সবশেষে আয়নার সামনে দাঁড়িয়ে চেয়ে থাকে নিজের প্রতিচ্ছবির দিকে। একসময় সে নমি, এখন সে হিয়াম। এই মধ্যকার ফারাকটা যেন তার চোখে ধরা পড়ে, আবার হারিয়েও যায়। মুখে কিছুটা নীরবতা, চোখে কষ্ট আর রহস্যময় এক মায়া পুরো মুখ জুড়ে। ঠিক তখনই হিয়ামের খোঁজে নমির ঘরের দরজায় এসে দাঁড়ায় সায়ান। ডাকতে গিয়ে খেয়াল করে দরজাটা খোলা।
দরজাটা খোলা থাকায় ভিতরের দৃশ্য চোখে পড়ে তার, আর তখনই সে থমকে যায়। হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে, সে নিজেই যেন এক জীবন্ত কবিতা। তার চলার প্রতিটা ভঙ্গিমা যেন শব্দহীন ছন্দে বাঁধা। ঢেউ খেলানো চুল কোমর ছুঁয়ে নেমে এসেছে।